1971-এ কিন্তু মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, স্বাধীনতা কিন্তু সে কারণে আসতে পেরেছে। ঠিক আছে, যে কোনো ঐক্যের মধ্যে কিছু খাত থেকে যায়, কিছু মানুষ ছিলেন যারা ওই যে কথা উঠছিল যে রাজাকার ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাই অ্যান্ড লার্জ বাংলাদেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ ছিল, যে কারণে 71-এর স্বাধীনতা অর্জন করা গেছে। 71-এর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। একই সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি এই জুলাই আগস্ট রেভলিউশনে যারা প্রাণ দিয়েছেন। আবার একই প্রসঙ্গ আসছে, মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল। এই যে ছাত্ররা যখন রাস্তায় নেমেছে, মানুষ কিন্তু তাদের পেছনে ছিল, যে কারণে এই ঐক্যবদ্ধতার কারণেই কিন্তু এই সাফল্য আজকে আমাদের অর্জিত হয়েছে। আমরা দ্বিতীয়বার একটা স্বাধীন পরিবেশ সৃষ্টি করার সুযোগ আমরা পেয়েছি, কিন্তু ঐক্যের কারণে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই বিপ্লব সাধন করেছেন। একটু ন্যাশন স্টেট এবং সিভিলাইজেশনের প্রসঙ্গ উঠেছে, এটা খুব পার্টিনেন্ট, প্রচুর ডিসকাশন হচ্ছে এটা নিয়ে। আমার ব্যক্তিগত অভিমত, আমাদের মতো রাষ্ট্রের জন্য ন্যাশন স্টেট কনসেপ্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ন্যাশন স্টেটটা কিন্তু অনেক বেশি ডিফাইন্ড। এই টেরিটরি, এই পপুলেশন, এটার উপর তার সার্বভৌমত্ব আছে। সিভিলাইজেশনাল যখন আপনি যাবেন তখন কিন্তু অত ডিফাইন্ড থাকে না। কাজেই সিভিলাইজেশনালি আপনি সংজ্ঞা পরিবর্তন করে দিতে পারেন যে না, আরও অনেক বড় এলাকা তো আমার একই সিভিলাইজেশনের অধীনে পড়ে। কাজে আমাদের জন্য আমার মনে হয় ন্যাশন স্টেটে ইনসিস্ট করাটা খুব গুরুত্বপূর্ণ। একটা কথা উঠে মাঝে মধ্যেই যে নীতিগতভাবে কী হওয়া উচিত, রাষ্ট্রের স্বার্থ সবার আগে আসা উচিত, তারপরে আমরা সেটা রক্ষা করে আমরা ব্যক্তির স্বার্থ ইত্যাদি উদ্ধার করবো। এবং বলা হয় যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা শুনে আসছি, এটা আমার শৈশব থেকেই শুনছি, আপনারা তো বটেই। আমি এখন 70 বছর বয়স। তো আমি বাস্তবে দেখেছি এর উল্টোটা। আমরা ঠিক এর উল্টোটা দেখেছি যে রাষ্ট্রের চেয়ে গ্রুপের বা একটা অলিগার্কির স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং তার মধ্যে যে যিনি প্রধান তার স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর রাজনৈতিক দলের জন্য ক্ষমতায় যাওয়া অথবা থাকা হলো খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা তাদের লক্ষ্যের মধ্যে এটা থাকে। কাজেই সেখানে অনেক সময় কিন্তু ডেভিয়েট করে যায় এই মূলনীতি থেকে। সেটা মূলনীতি থেকে যাতে ডেভিয়েট করতে না পারে, সেটা অবজার্ভ করার এবং রক্ষা করার দায়িত্ব সাধারণ মানুষের। এবং এখানেই গণতন্ত্রের ভূমিকাটা। একটা গণতান্ত্রিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের স্বার্থ, গণমানুষের স্বার্থটা প্রাধান্য পাবে, এবং সেটা পেলেই কিন্তু অটোমেটিক্যালি গণমানুষের স্বার্থের সাথে রাষ্ট্রের স্বার্থ সবসময় জড়িত। এটা তখন অনেক সহজ হবে। আরেকটা প্রসঙ্গ বলেই আমি রোহিঙ্গা ইস্যুতে যাব, কারণ আমাকে সঞ্চালক আমাকে বলেছেন যে অনেক বিষয় নিয়ে আলাপ হবে, আপনি একটু রোহিঙ্গা নিয়ে বলবেন একটু বেশি করে। তার আগে যেই বিষয়টা আমি একটুখানি শুধু টাচ করতে যাচ্ছি সেটা হলো যে লিভারেজের প্রশ্ন। আমাদের ঠিক আছে, ভারত এবং চীনের মধ্যে এক ধরনের সংঘাত আছে, যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এক ধরনের সখ্য আছে। আবার আমাদের কিন্তু এই তিনটি দেশের সাথে সম্পর্ক ভালো রাখাটা গুরুত্বপূর্ণ। কারণ আমাদের স্বার্থ আছে তিনটি জায়গাতে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এত যে শত্রুতা চীন এবং ভারতে, তাদের মধ্যে বাণিজ্যের পরিমাণটা আপনারা শুধু খেয়াল করে দেখবেন, $100 বিলিয়ন বেশি। কাজে আমাদের স্বার্থ আছে প্রতিটি দেশের সাথেই, এবং আমাদের আরেকটি স্বার্থ আছে যেটা, যেহেতু আমরা মেজর প্লেয়ার না ইন্টারন্যাশনাল অ্যারিনাতে, কাজে আমাদেরকে এক ধরনের ব্যালেন্স মেনটেন করে চলতে হবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবশেষে আমি একটু রোহিঙ্গা প্রসঙ্গে বলছি। আমি 1 সপ্তাহ আগে ইনভাইটেড হয়েছিলাম থাইল্যান্ডে। থাই পররাষ্ট্রমন্ত্রী নিমন্ত্রণ দিয়েছিলেন। মিয়ানমারের চারপাশে যে দেশগুলি আছে, ল্যান্ড বাউন্ডারি যাদের আছে, তাদের পররাষ্ট্রমন্ত্রীদের। তো সেখানে আমি গিয়েছিলাম। মূল আলোচনায় 3টা বিষয় ছিল। এক হলো যে বর্ডার, 2 আপনার ড্রাগ অ্যান্ড আদার ক্রাইমস, এবং 3 হচ্ছে মিয়ানমারের ভবিষ্যৎ কী হবে। রোহিঙ্গাদের কথা বলা ছিল না। তা আমাকে যখন ইনভাইট করা হয়, আমি তখন প্রথমেই বলেছি যে আপনারা যে 3টা ইস্যুর কথা বলছেন, প্রত্যেকতে রোহিঙ্গাদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত, এবং রোহিঙ্গা সমস্যার সমাধান না করে আপনি এই 3টা জিনিস সমাধান করতে পারবেন না। তো এটা আমি, যেহেতু এটা একটা ইনফর্মাল কনসালটেশন ছিল, কাজে আমাকে ঠিক স্ট্রেট জ্যাকেট সরকারি অবস্থানটাকে মেনটেন করতে হয় না। আমি যখন বাইরে বলেছি অবশ্যই আমাকে এমনভাবে কথা বলতে হবে, কারণ আমি যেটা বলবো সেটা তো সরকারের বক্তব্য হিসাবে এসে যাবে। কিন্তু সেখানে আমি অনেক ফ্রি ফ্র্যাঙ্ক কথাবার্তা তাদের সাথে বলেছি, এবং ইন্ডিভিজুয়ালি যে দেশগুলির সাথে পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আমার দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে 4টি, সেখানে আমি এটা উল্লেখ করেছি, তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এখানে যদি তুমি তাদের সমস্যার সমাধান না করো, তাদের যে ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা আছে,
ইফ ইউ হ্যাভ 200,000 ইয়াং বয়েজ, আমি মেয়েদের কথাও বলি, আমি 200,000 ইয়াং বয়েজ হু ডু নট সি light at the end of the tunnel, they will become desperate, and desperate people will do desperate things that will not only harm বাংলাদেশ, কিন্তু তোমাদেরও অসুবিধা হবে, প্রত্যেকটা দেশেই ক্ষতি হবে। অলরেডি সেটার লক্ষণ কিছু কিছু দেখা যাচ্ছে, বোট পিপুল পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। তো আমি সেখানে এই তিনটা বিষয়ে আমি বলেছি প্রত্যেকটাই আমাদের স্বার্থের সাথে জড়িত, এবং এই তিনটা সমস্যার সমাধানের সাথেই, সমাধানের পথেই রোহিঙ্গা সমস্যার সমাধান জরুরি। তো এইটা হলো আমাদের অবস্থান। এখন আমরা জানি কি হচ্ছে সেখানে। আরাকান আর্মির প্রসঙ্গ এসছে, অফিসিয়াল কোনো ডিসকাশনে তো আরাকান আর্মি নিয়ে আমার জন্য বলা কঠিন, কিন্তু আমি এটুকু শুধু মিয়ানমারের যিনি ছিলেন তাকে আমি বলেছি যে স্যার এখন আসলে 100%ই তাদের দখলে চলে গেছে বর্ডারে, 100% চলে গেছে তাদের বর্ডারে তাদের দখলে, কারণ শেষ দুটো যে তাদের স্ট্রং হোল্ড ছিল সেগুলি থেকে তারা বিতাড়িত হয়েছে, তাদের হেডকোয়ার্টার যেটা সেটাও আরাকান আর্মি দখলে চলে গেছে। হ্যাঁ, শুধু পোর্টটুকু আছে, আর শুধু সিতওয়ে বাদে, সিতওয়ে এবং দক্ষিণের ওই চাকতেও তাদের এখনো নিয়ন্ত্রণ আছে। কিন্তু এই পরিস্থিতিতে আমি তাদেরকেই বলেছি যে আমাদের স্বার্থ তো আমাদের দেখতে হবে। আমাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠিত হোক। শান্তি প্রতিষ্ঠিত হলে আমাদের স্বার্থ দুটো, এক হলো যে শান্তি, আজকে কালকে তো আমি রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে কথাও বলতে পারছি না, কার সাথে কথা বলবো, এটা নিয়েও তো সমস্যা আছে। আর যেই অঞ্চল থেকে রোহিঙ্গারা বিতাড়িত হয়েছে এবং হচ্ছে, আরাকান আর্মির সময়েও রোহিঙ্গারা বিতাড়িত হচ্ছে এখনো, সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না, এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি। কাজেই আমরা আমাদেরকে এখন যেটা করতে হবে যে, আবার আমি বলবো ঐক্যের প্রয়োজন। অবশ্যই স্যার যেটা বলেছেন যে দ্বিমত থাকতে পারে, একই বিষয়ে বিভিন্ন সমাধান তো থাকে এবং এক একজন এক এক রকমভাবে সমাধান চিন্তা করতে পারে, কিন্তু এই যে একটা সাংঘাতিক ধরনের জাতীয় স্বার্থের প্রশ্ন, সেখানে ঐক্য থাকাটা খুব জরুরি। পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এই জিনিসটা আছে, বাইপার্টিজান, বা যেসব দেশে দুটো মেজর পার্টি, বাইপার্টিজান আলোচনার ভিত্তিতে কিন্তু অনেক কিছু নির্ধারিত হয়। আমরা এটা আনফর্চুনেটলি গত 50 বছরে 52 বছরে কখনো দেখিনি। সবসময় সরকার যেটা মনে করে সেটাই করেছে। অপোজিশন এমনকি কখনো কখনো, কিছু মনে করবেন না স্যার, কখনো কখনো এমনও দেখেছি যদি সরকার, ওনারাও ছিলেন তখন, তারা যেটা করেছেন আবার অন্যরাও তাই করেছে। সরকার হয়তো একটা আসলেই ভালো কিছু করতে যাচ্ছে, একটা অবস্থান নিচ্ছে কোনো বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু অপোজিশন সেটাকে সমর্থন করেনি। এটা যেন একেবারে প্যাথোলজিক্যাল ছিল যে অপোজিশন সরকারের কোনো কিছুই মানবে না, আর সরকারও অপোজিশনের কোনো কিছুই মানবে না। তো এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের আসলে একটা ব্রড একটা ঐক্যমত লাগবে যে দেশের স্বার্থ যেখানে জড়িত সেখানে আলোচনা হবে দুই পক্ষের মাঝেই, একতরফাভাবে কিছু করা হবে না। 1, 2, যদি আসলেই যেখানে স্বার্থ আছে সেখানে দুই পক্ষই ঐক্যমত পোষণ করবে এবং দেশের স্বার্থটাকে বড় করে দেখবে। আগামীতে যে সরকার আসতে যাচ্ছে, আমাদের সবারই প্রত্যাশা, বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করেছে তারা কিন্তু পরিবর্তন চেয়েছে। আমরা পূর্বাবস্থায় ফিরে যেতে চাই না। শুধু দল পরিবর্তন হবে বা মানুষ পরিবর্তন হবে, আর রাষ্ট্র যেভাবে চলবে তার মধ্যে কোনো পরিবর্তন হবে না, এটা কেউই মনে হয় চায় না। এবং আমি আশা করব যে যারা আগামী দিনে, আমরা তো খুব অল্প দিনের জন্য আছি, আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এই জিনিসটাকে মনে রাখেন, মানুষের যে ইচ্ছা সেটার যেন প্রতিফলন থাকে, এবং তারা যেন ঐক্যবদ্ধভাবে দেশ চালান, সবাই একমত হয়ে, বিশেষ করে দেশ যেখানে দেশের স্বার্থ জড়িত। আমার মনে হয় ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি আমাদের নলেজেই দেখা করতে গেছেন, এটা কোনো গোপনীয় বিষয় ছিল না। ধন্যবাদ। না না, হ্যাঁ, আমি একটা পয়েন্ট ভুলে গিয়েছিলাম আসলে, এই ন্যাশনাল পলিটিক্যাল, সরি, আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গঠন প্রশ্নে আলোচনাও করেছেন আমাদের অধ্যাপক সাহেবও। আমার মনে হয় যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ওই বাইপার্টিজান চিন্তার, বাংলাদেশের সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের প্রতিনিধিত্ব ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে থাকা দরকার। গুড পয়েন্ট। ওইটা তো একটা মিনিমাম কনসেনসাসের জায়গা। পলিটিক্যালি আরও নেওয়া যেত, কিন্তু মিনিমাম তো সংসদে প্রতিনিধিত্বশীল সকল পক্ষই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে থাকা দরকার, যেমন অপরাপর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জায়গায়। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বাংলাদেশের এই অন্ততপক্ষে সিকিউরিটির যে ব্রডার কনসেপ্ট, সেই জায়গা থেকে এই বিষয়গুলোকে ধন্যবাদ ভবিষ্যতে দেখবে। ধন্যবাদ।
দর্শকরা আমাকে পিছন দিয়ে অনেকে বলতেছে বন্দি বিনিময়ের চুক্তি যেটা ভারতের সঙ্গে আমাদের আছে তার মাইক্রোফোন যেহেতু আছে তিনিও বলবেন আপনিও বলবেন বন্দি বিনিময় যে চুক্তি আছে এক্সট্রাডিশনের ব্যাপারে হ্যাঁ। Extradition- বিনিময়ে আসামিদের আপনারা কবে ফেরত আসবেন? কবে ফেরত আসবে এটা তো আমি কেন এখানে উপস্থিত কেউ বলতে পারবে বলে মনে হয় না। বিষয়টা হচ্ছে যে এটা একটা প্রসেস, এটা কিন্তু একটা প্রসেস এবং সেই প্রসেসটা আমরা শুরু করেছি। আমরা অবশ্যই সময় সময় সেটাকে ফলো আপ করে যাব, দেখবো যে তবে কালকেই ফেরত আসবে এটা আপনি কেন আশা করবেন, এটা কেউই আশা করে না। এটা একটা প্রসেস হলে তখন প্রসেসের মাধ্যমে তাকে আসতে হবে। ওরা যদি এটা বন্দি ফেরত না দেয় ওদের বন্দি কি আপনারা ফেরত দিবেন? সেটা সময় আসুক তখন দেখা যাবে। ধন্যবাদ মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা। জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরী, অতি সংক্ষেপে আপনি যে কিছু বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম দুইটা বিষয়। একটা হচ্ছে আমরা কিন্তু রোহিঙ্গার বিষয়টা যখন ক্রপ আপ করে আমরা কিন্তু একাধিকবার শেখ হাসিনার স্বৈরাচার সরকারকে একাধিকবার অফার দিয়েছি আলোচনার জন্য, ন্যাশনাল ডায়ালগের জন্য, এবং বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। কারণ বিএনপি সাকসেসফুলি দুইবার রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তন করতে সক্ষম হয়েছে। উই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, সো উই অফার দেম দ্য হেল্প, বাট শেখ হাসিনা নাই, এটা তার কিছু করার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই আমরা বারবার কিন্তু একটা রেকর্ড শুনতেছি, হুইচ আনফর্চুনেটলি আই হ্যাভ টু রেসপন্ড টু, যে আগের জায়গায় ফিরে যাবেন না, পলিটিশিয়ানরা আগের জায়গায় ফিরে যাবেন না। আই হ্যাভ বিন লিসনিং টু দিস লেকচার ফর কোয়াইট সাম টাইম। একটা জিনিস আমি পরিষ্কার করে বলতে চাই, যে কোনো পরিবর্তন, যে কোনো সংস্কার, it has to be a democratic process. No one is wise enough to settle the matter for the country for the next 50 years, 100 years. It has to be through democratic process, and this process is a correction process. This process is a filtration process. Remember this. এমন উইজডম কারো নাই যে তারা বসে বসে ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ। আই এম সরি, it has to be a political process, and the democratic process is the only way. জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট দিয়ে পার্লামেন্টে আসবেন, আপনাকে দরকার হলে জনগণ রিজেক্ট করবে নেক্সট ইলেকশনে। ইউ হ্যাভ টু গো ব্যাক। যেটা বাংলাদেশে হয় নাই, আমরা ডেমোক্রেটিক প্রসেস অব্যাহতভাবে চালাইতে পারিনি। 15 বছর লাস্ট তো আসেই, বাদ দিলাম। আমরা আনইন্টারাপ্টেড democratic process through fair election চালাইতে পারলে the correction process will bring about the change in the country. There is no second way. This is the only way to bring about change. Thirdly যেটা আমি আমার সাবজেক্টে ফিরে আসি, সেটা হচ্ছে আপনার আমাদের ফরেন সিকিউরিটিতে, ফরেন পলিসিতে আমরা কিন্তু ওই বাইলেটারিজম শেখ হাসিনা যেটা করছিল, একটা দেশ সেন্ট্রিক পলিসি, আরেকটা দেশ সেন্ট্রিক পলিসি, সিকিউরিটি, বিজনেস, সব কিছু। বাট আমরা কিন্তু আমাদেরকে মাল্টিল্যাটারালিজমে ফিরে যেতে হবে, আমাদেরকে রিজিওনালিজমে ফিরে যেতে হবে। যেমন সার্ক, জিয়া রহমান সাহেব ইজ দ্য অনলি ওয়ান হু স্টার্টেড, যে জিও পলিটিক্যাল ডিরেকশন দিয়েছে জিয়া রহমান সাহেব সার্কের মাধ্যমে। এবং আমাদেরকে সেই রিজিওনাল কনসেপ্টে যেতে হবে। বাইল্যাটারাল হচ্ছে যারা শক্তিশালী তাদেরকে আপার হ্যান্ড দেয় অলওয়েজ, এবং যে কারণে ভারত বাইল্যাটারালটা প্রেফার করে। It's a Nehruvian policy of bilateralism, যেটা তাদেরকে, because they are big country, আপনি ছোট কান্ট্রি, তো বাইল্যাটারালিজমে যখনই যাবেন they are at advantage, you are at disadvantage. আমাদেরকে বাইল্যাটারালিজম থেকে বের হয়ে মাল্টিল্যাটারালিজমে যেতে হবে, রিজিওনাল সার্ক করতে হবে, সার্কের সব সদস্যকে আমরা ইনভলভ করতে হবে, and decision, joint decision, regional, sub-regional, it has to be not just bilateral, beyond bilateral. This should be our foreign policy also.